ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে উপস্থিত আছেন বাংলা একাডেমির প্রধান অতিথি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা, স্বাগত বক্তা ও বাংলা একাডেমির প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক জনাব সমীর কুমার সরকার। প্রবন্ধকার হিসাবে উপস্থিত আছেন আলোকমান ট্রাস্টের সাধারণ সম্পাদক ডক্টর হাসিন অনুপমা আজহারি। আলোচক হিসাবে উপস্থিত আছেন আলোকমান ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর গোলাম আবু জাকারিয়া। অতিথিবৃন্দ এবং বাংলা একাডেমির সকল পর্যায়ের সহকর্মী বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটি আমাদের পরিবার, সমাজ এবং মানবতার জন্য এক বড় চ্যালেঞ্জ। কিন্তু আশার কথা হলো সঠিক সময়ে সচেতনতা, পরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে এই রোগকে অনেকাংশেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে আমাদের সকলকে সচেতন করে তোলা। এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্বাগত বক্তা, প্রবন্ধকার এবং আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্লিজ আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। শুরুতে এই অনুষ্ঠানের স্বাগত বক্তা ও বাংলা একাডেমির প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক জনাব সমীর কুমার সরকারকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। বাংলা একাডেমির মানব সম্পদ বিভাগে আয়োজিত আজকের এই সেমিনারে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সচিব ডক্টর সেলিম রেজা, প্রবন্ধকার ডক্টর হাসিন অনুপমা আজহারি, সাধারণ সম্পাদক আলোকমান ট্রাস্ট, মুখ্য আলোচক ডক্টর গোলাম আবু জাকারিয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলোকমান ট্রাস্ট। মঞ্চের সামনে উপস্থিত বাংলা একাডেমির প্রিয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমরা 13 তারিখে একটি সেমিনার আমরা করেছিলাম, স্বাস্থ্য সচেতনতামূলক একটা সেমিনার। সেই সেমিনারে আমরা সুষম খাদ্য, শারীরিক বিভিন্ন উপকারী ব্যায়াম, বিশ্রাম সহ বিভিন্ন বিষয়ে অবগত হয়েছে। আজ আমরা আরো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়ে সচেতনতার জন্য একত্রিত হয়েছি, যা হলো মরণব্যাধি ক্যান্সার। এই ক্যান্সারে আমরা হারিয়েছি আমাদের বাংলা একাডেমিরই বেশ কয়েকজন সহকর্মীকে। আমরা সবাই জানি আমাদের একজন উপপরিচালক ডক্টর অনু হোসেন ক্যান্সারে মারা গিয়েছিল, প্রিয়াসের রহমান ক্যান্সারে মারা গিয়েছিল, জাকির হোসেন, এরকম আরো হয়তো 2-1 জন থাকতে পারে, আমি নামটা বলতে পারছি না।
ক্যান্সার এমন একটি রোগ যা শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং সমাজকেও গভীরভাবে প্রভাবিত করে। আমরা যদি দৈনন্দিন জীবনে কিছু সচেতনতা অবলম্বন করতে পারি, সময় মতো কিছু পরীক্ষা ও সঠিক চিকিৎসা করতে পারি, অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু কি কি বিষয়ে সচেতন থাকতে হবে, কি কি পরীক্ষা করা উচিত বা এর লক্ষণগুলো আসলে কি তা আমরা জানি না। তাই এ বিষয়ে আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে ক্যান্সারের ঝুঁকির কারণ কি কি, একই সঙ্গে আমাদের বুঝতে হবে প্রাথমিক লক্ষণগুলো কি কি। সেই লক্ষণগুলোকে অবহেলা না করে আমাদের প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বর্তমান বিশ্বে ক্যান্সারের প্রকোপ দিন দিন বাড়ছে। আমাদের দেশেও এর প্রভাব ক্রমশ দৃশ্যমান। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগটি দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা কঠিন হয়ে পড়ে, অথচ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক ক্যান্সারই সম্পূর্ণ নিরাময়যোগ্য বা দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণযোগ্য। আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা, ভয় দূর করা এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়া। আমরা যদি নিজেরা সচেতন হই এবং পরিবার ও সমাজকে সচেতন করি, তবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই অনেকটাই সহজ হয়ে উঠবে। আমি বিশ্বাস করি আজকের এই কর্মসূচির মাধ্যমে, আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা মূল্যবান তথ্য ও দিক নির্দেশনা পাব, যা আমাদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। উপস্থিত বিশেষজ্ঞ বৃন্দ তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আমাদের সমৃদ্ধ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, ক্যান্সার সম্পর্কে সচেতন হব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব এবং অন্যদেরকেও সচেতন করব। আমি আবারও সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সমীর কুমার সরকারকে তার মূল্যবান আলোচনা করার জন্য। তার আলোচনা থেকে আমরা অনেক কিছু দেখলাম। বাংলা একাডেমির কিছু মৃত্যুর কথা শুনলাম। ক্যান্সারে পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ ক্যান্সার। প্রথম মৃত্যু সেটা আমরা সবাই জানি, দ্বিতীয়টাই ক্যান্সার। অতএব ক্যান্সার সম্পর্কে আমরা সচেতন হব, এটাই আমাদের বাস্তবতা এবং এটা আমাদের মানতে হবে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাংলা একাডেমি সম্মানিত সচিব ডক্টর সেলিম রেজাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। শুভ সকাল। আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, পরিচালক প্রশাসন, আমাদের আলো ভবন ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ আলো ভবন থেকে যারা এসেছেন এবং আমাদের সহকর্মীবৃন্দ, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের মাঝে একজন বিদেশি অতিথিও আছেন যিনি নেদারল্যান্ড থেকে এসেছেন। I would like to convey my thanks and gratitude to present here. তো আমি শুধু বলতে চাই যে এই যে আয়োজন আমরা পরপর দুইটা করেছি এখানে, তো সেটা নিঃসন্দেহে এখানে যারা কর্মরত আছেন তো তাদের কে সচেতন করা, পাশাপাশি এই বিষয়ে যদি সবাই ধারণা লাভ করেন যারা ক্যান্সারের উৎস কোথায়, ক্যান্সারের সিমটমস কী হতে পারে, সেই বিষয়ে প্রাথমিকভাবেই যদি সবাই সচেতন থাকেন তাহলে অবশ্যই
এটাকে ক্যান্সার সার্ভাইভ করা সম্ভব। তো আপনারা এখানে উপস্থিত থেকে এই সেমিনারকে সাফল্যমণ্ডিত করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আয়োজক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আমাদের মানব সম্পদ উন্নয়ন বিভাগের মনিরুজ্জামান সহ তার যে টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে যেহেতু প্রবন্ধ উপস্থাপন হবে এবং সেটার উপর বিশদ আলোচনা ওনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা করবেন, তো আমরা সেই জায়গা থেকে অনেক কিছু জানবো বা শিখবো এবং সেই বিষয়ে সবাই সচেতন থাকবো। এখানে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সেটা নিশ্চয়ই আমাদের উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। এখানে আমাদের পরিচালক প্রশাসন বলে গেছেন যে সম্ভবত 4 জন আপনাদের সহকর্মী ক্যান্সারে মৃত্যুবরণ করেছে। কাজে এখন আমাদের রাষ্ট্র বা সমাজে প্লাস আমাদের বিশ্বব্যাপী যে 2টা রোগের প্রকোপ দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্যান্সার এবং ডায়াবেটিক। তো আমরা আগের দিন ডায়াবেটিক এবং সেটার করণীয় সম্পর্কে বা সাথে অন্যান্য বিষয়ও ছিল, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখানে। তো সেখান থেকে নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছেন সবাই। আজকের আলোচনা থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো বা আমরা আমাদের যে সচেতনতা সেটা আমরা তৈরি করতে পারবো। তো সবশেষে আমি যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আদমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। কথার আগে মূল্যবান শব্দটি লাগিয়ে অপচয় করেছেন। মূল্যবান বক্তব্য দেওয়ার কোনো কারণ এখানে দেখছি না। এটা একটা আলংকারিক ব্যাপার, কিন্তু আলংকারিক ব্যাপার হলেও তার একটা গুরুত্ব আছে, কারণ ধন্যবাদ আসলে কাউকে দিতে হয়। একটা জিনিস তো আর এমনি এমনি হয়ে যায় না। এটার জন্য এই যে আমাদের ডক্টর হাসিন অনুপমা আচারী এবং ডক্টর গোলাম আবু জাকারিয়া তারা পরিকল্পনা করেছেন, তারা এখানে এসেছেন এবং প্রস্তাব দিয়েছেন এবং তারপর আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি। গ্রহণ করাটা এখানে আসলে গৌণ ব্যাপার, তাদের প্রস্তাব দেওয়াটা এটা এই পুরো ব্যাপারটার প্রধান সূচনা এবং মূল প্রেরণা। এরপর এটা যারা আয়োজন করেছেন মানব সম্পদ উন্নয়ন বিভাগ, তাদের একটা প্রত্যক্ষ এনগেজমেন্ট আছে, তারাও ধন্যবাদ পাবেন। আর সবচেয়ে বেশি ধন্যবাদ পাবেন আসলে আপনারা যারা এখানে এসেছেন। কেন আমরা বলতে পারি যে আপনি শুনবেন আপনার লাভ, তাতে আপনি ধন্যবাদ পাবেন কেন? ইনফ্যাক্ট ধন্যবাদ পেতে হবে, কারণ মানব সম্পদ ব্যাপারটা বা মানুষের সামষ্টিক জীবনের ব্যাপারটা এরকমই যে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার কি ক্ষতি সেটা নিরাময়ের অনেক সময় উপায় থাকে না। কারণ আপনি ধরেন একজন অসুস্থ হয়ে মরে গেল, তো তার আসলে নিজের ব্যাপারটা আর মুখ্য থাকে না, এটা সবসময় মুখ্য হয় চারপাশের লোকজনের ব্যাপারটা। সুতরাং আপনি যে এসছেন এবং এক ধরনের প্রত্যয় ব্যক্ত করেছেন যে আপনি সচেতন হবেন, আপনার খানিকটা এসব বিষয়ে মনোযোগ দেখা যাবে আগামী দিনগুলোতে, এই জন্য আপনি যে এসছেন এটার জন্য সত্যি নয়, আপনি ধন্যবাদ প্রাপ্য। এখানে আলাপ হবে এবং আমি আগের দিনও বলেছিলাম যে আমরা তো আজকাল এআই সূত্রে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত কিংবা পরামর্শ এগুলো পেয়ে থাকি, কিন্তু এআইয়ের সঙ্গে বাতচিতের কিছু সমস্যা তো আছেই। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো হিউম্যান এজেন্সি যখন কোনো কিছুকে অ্যাসার্ট করে, কোনো কিছু বলে, তখন তার যে তাৎপর্য দাঁড়ায় এবং কমিউনিকেশন বা ভাব বিনিময় ছাড়াই যে ভাব বিনিময় হয় সেটা আসলে কখনো এআই দিতে পারে না, বা যন্ত্র থেকে বা বই পড়ে সেটা হয় না। বইও মৃত। ইনফ্যাক্ট তার সঙ্গে পড়ার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এখানে আমাদের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে আলাপ করবেন এই বিষয়ে, যারা বিশেষজ্ঞ এবং তারা এই প্রেজেন্টেশনে খুবই অভিজ্ঞ। তাদের দিক থেকে এটার প্রয়োজন কি সেটা আমি জানি না, আলোর ভবন কিভাবে কাজ করে এবং তার রাজনৈতিক অর্থনীতি কি, পলিটিক্যাল ইকোনমি কি সেটা আমি জানি না, কিন্তু আমাদের দিক থেকে পুরো ব্যাপারটাই লাভজনক। লাভজনক এই অর্থে যে তারা এই বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করেছেন
নিজেদের মনকে প্রস্তুত করেছেন এই বিষয়ে সময় ব্যয় করার জন্য, এবং নিজেদের প্রেজেন্টেশন তো একটা আর্ট, এবং সেটা শুধু আগ্রহ থাকলে হয় না, সেটা স্কিল প্রয়োজন হয়, সেই স্কিলও তারা রপ্ত করেছেন। এই সব মিলিয়ে এই বিষয়ে একটা প্যাকেজ তারা আমাদের সামনে উপস্থাপন করবেন। তাতে আমি মনে করি, আমি আশা করি যে এটার যে ইফেক্টিভিটি, কার্যকরতা, একটা কথা শোনা, আমরা তো প্রচুর কথা শুনি, কিন্তু কথা শোনা এবং সেটা কাজে পরিণত করার একটা অন্তর্নিহিত প্রেরণা ভিতর থেকে জন্মানো, এ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমি আশা করছি যে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং স্কিল আমরা যারা এখানে আছি তাদের সবাইকে সেই দিকে নিয়ে যাবে। এবং আমরা সবাই ক্যান্সারের ভয়ে ভীত, আমরা সবাই অসুস্থ হওয়ার ভয়ে ভীত, কিন্তু ভীত হওয়া এক জিনিস আর এই বিষয়ে সক্রিয় হওয়া আরেক জিনিস। আমরা আশা করছি যে আমাদের আজকের সেমিনার আমাদেরকে বিভিন্ন মাত্রায় সক্রিয় করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। প্রধান অতিথিকে ধন্যবাদ তার সুন্দর আলোচনার জন্য। এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানের কাঙ্ক্ষিত বিষয় ক্যান্সার সচেতনতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর হাসিন অনুপমা আজহারি। তার প্রবন্ধ উপস্থাপনার পূর্বে মঞ্চ ব্যবস্থাপনা আমাদের দরকার হবে। এই জন্য আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্বাগত বক্তা, আলোচক এবং প্রবন্ধকারকে সামনের সারিতে বসার জন্য অনুরোধ করছি। ডক্টর হাসিন অনুপমা আজহারিকে তার মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে পিচ পর্যন্ত? আচ্ছা, আমি অত্যন্ত আনন্দিত এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলা একাডেমিকে, আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব স্যার এবং আমাদের পরিচালক প্রমুখ, এবং অবশ্যই মানব সম্পদের মোহাম্মদ মনিরুজ্জামান, যারা এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা বলেছি অবশ্যই, যেটা আমাদের মহাপরিচালক স্যার বললেন যে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, যার মাধ্যমে আমরা চাচ্ছি যে এইটার একটা বিশেষ কারণ, আমি এটা শুরু করার আগে বলবো, আপনাদের এটা এমন একটা জায়গা যেখানে আপনারা বিশিষ্ট গুণীজনের মেলা এখানে। তো আমরা সবসময় চাই যে আপনাদের মধ্যে এইসব জিনিসগুলো জানলে আপনারা যেভাবে প্রচার করতে পারবেন, জানবেন, শুধু নিজে না, মানুষের মধ্যে, জনগণের মধ্যে, বাংলাদেশের মধ্যে, এটা আমাদের জন্য আরেকটু কাজে সহায়তা করবে। আমি ক্যান্সার নেই, ক্যান্সার এই শব্দটা শুনলে আমরা সবাই আতঙ্কিত হই, কিন্তু ক্যান্সার শব্দটা কেউ জানে না এমন কি কেউ এখানে আছেন? সবাই জানেন। কিছুক্ষণ আগে আমি মনে হয় ডক্টর সেলিম রেজা মনে হয় বললেন যে এখানে কয়েকজন ক্যান্সারে মারা গেছেন। সুতরাং ক্যান্সার হলে আমরা এত ভয় পাই, এই ভয়েই আমরা কিন্তু অর্ধেক দুর্বল হয়ে যাই। এই দুর্বলতাটা মানে হচ্ছে আমরা ইংলিশে যেটাকে বলি ইমিউনিটি। আমি আরেকটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বাংলায় অত ভালো না, বানান ভুল হতে পারে, ভাষা ভুল হতে পারে, সুতরাং আপনারা তারপরও চেষ্টা করবেন বোঝার জন্য। আমি কিছুটা মিশিয়েই বলবো, বিকজ উই হ্যাভ অলসো দ্য ফরেন ফ্যাকাল্টিজ হিয়ার, সো আই উড লাইক টু এক্সপ্রেস উইথ দ্য মিক্সড ল্যাঙ্গুয়েজ। আমরা আসলে এই যে কিছুক্ষণ আগে আমাদের আলোচকরাই বললেন যে ক্যান্সার আমরা যখন বুঝি তখন এটা এমন একটা পর্যায়ে চলে আসে কিচ্ছু করার থাকে না, কিন্তু এটা অনেক কিছু করার আছে যেটা আমাদের হাতে আছে, যেখানে ডাক্তার পর্যন্ত যেতে হয় না। এটুকুই আমাদের আসলে মেসেজ। প্রথমে আমরা সবাই জানি, এই যে আমরা এখানে সবাই বসে আছি, আমাদের পুরো শরীরে অনেক লিভার, লাং, আমরা যদি যকৃৎ বা বাংলায় বলি না, সবাই এটা ইংলিশেই জানে। যেমন আমরা ডাক্তারের কাছে যাই, আমরা লিভার বলি, লাং বলি, হার্ট বলি। এই যে প্রত্যেকটা কোষে, এই যে এখানে যতজন বসে আছেন, আপনারা কি বলতে পারবেন আপনাদের কোনো কোষে বিভাজন, অর্থাৎ বলি যে সেল ডিভিশন, যেটা আমরা সবাই পড়েছি বিজ্ঞানে, যে সেল ডিভিশন বন্ধ আছে?
আমরা এই যে একটা ছোট্ট বাচ্চা থেকে এত বড় হয়েছি কিভাবে? শুধুমাত্র সেল ডিভিশনে, কোষ বিভাজন যেটাকে আমরা বলি। এই যে একটু একটু করে আমরা বড় হচ্ছি এবং প্রত্যেক দিন সেল মারা যাচ্ছে এবং সেল তৈরি হচ্ছে। যেমন আমরা যদি বলি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এদেরও একটা কিন্তু সময় আছে, মাত্র 120 দিন বাঁচে লোহিত রক্তকণিকা, এই সেলটা কিন্তু আবার তৈরি হচ্ছে। তার মানে এই যে প্রতিদিন আমাদের শরীরে প্রতিক্ষণে, দিন বলবো না, প্রতিক্ষণে, যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা সবাই বসে আছেন, কোনো না কোনো সেল বিভাজন হচ্ছে। এই সেল বিভাজনের সময় যেমন আমাদের প্রোডাকশনে কিছু ভুল হয়, আপনারা যখন বই বের করেন কিছু কিছু ভুল হয়, আবার প্রিন্ট করতে হয়, ঠিক তেমনি এখানেও এটা একটা ব্লুপ্রিন্ট, এখানেও তৈরি হয়, তৈরিতে কিছু ভুল হয়। অনেক চেকিং পয়েন্ট আছে, আমরা কিন্তু এখানে কেউ জানিই না আমাদের হার্ট কি করছে। আপনারা কেউ সকাল উঠে কি জিজ্ঞেস করেন হার্টটা একটু চালু হওয়া, আমি একটু তাড়াতাড়ি হাঁটি? আমাদের তো কোনো সুইচ অন করতে হয় না, কিন্তু আমরা তবুও চলছি এবং আমরা যতক্ষণ পারছি নিজেদেরকে চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কখনো কেয়ার করছি না অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার বডি। আমাদের হার্টে কি হচ্ছে, লাংসে কি হচ্ছে, এটা কিন্তু যত্ন নেওয়া দরকার। একটা শার্ট নষ্ট হয়ে গেলে ফেলে দিই, ঘড়ি পুরান হয়ে গেলে নতুন ঘড়ি নিই, কিন্তু একটা হার্ট কি আমরা ফেলে দিই না, কারণ আমরা এটা চিন্তাও করি না আসলে কি হচ্ছে। প্রতি মুহূর্তে কোষ বিভাজন হচ্ছে। এই কোষ বিভাজনের সময় যদি অনিয়ন্ত্রিত অর্থাৎ আনকন্ট্রোল যেটাকে বলে, তাহলেই দুই হয়। মাইটোসিসে আমরা সবাই সায়েন্সে পড়েছি, একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়, দুটোর জায়গায় যদি 4টা 5টা এক্সপোনেনশিয়াল আকারে বাড়তে থাকে, দ্যাট ইজ ক্যান্সার, নাথিং মোর দ্যান দ্যাট। এটাকে আমরা ক্যান্সার বলি। এবং এটা কারা করছে? এটা কি আমরা করছি? হ্যাঁ, এটার 100% আমরা এটার জন্য দায়ী। কিভাবে? শুধুমাত্র আমাদের আপনারা বললেন যে 13 তারিখে একটা স্বাস্থ্য বিষয়ক একটা সেমিনার হয়েছে, এত সামান্য কিছু জিনিস আমরা মানলে আমাদের অন্তত এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয় না। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য কিন্তু আমরাই দায়ী। এখানে দেখেন, যেখানে দুটো হওয়ার কথা, এখানে দেখেন কিভাবে সেল বিভাজন হচ্ছে। এবং আমরা যদি প্রাথমিক অবস্থায়, যেটাকে আমরা বলি প্রাইমারি ডিটেকশন, এটা যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি, 70% অ্যাকর্ডিং টু আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে 70% ক্যান্সার পুরোপুরি নিরাময় সম্ভব। ক্যান্সার শুনলে আমরা ভয় পাই, কিন্তু আপনারা জানবেন আমরা বাংলা ভাষায় সহজ ভাষায় বলি, একটা ভালো ক্যান্সার, একটা খারাপ ক্যান্সার। শুনেছেন কি? কেউ শুনেছেন? ক্যান্সার শুনলেই আমরা ভয় পাই, ক্যান্সার হয়েছে। একটা ভালো আছে ক্যান্সার আর একটা খারাপ ক্যান্সার। ভালো ক্যান্সারকে আমরা ইংলিশে বলি বিনাইন টিউমার, আর মেডিকেল টার্মে খারাপকে বলে ম্যালিগন্যান্ট। কেন খারাপ আর কেন ভালো? যদি আপনাদের কোনো গোটা বা কিছু হয়, কিছু মনে হলো সেল যখন এরকম করে বাড়তে থাকবে, তখন আপনি বুঝবেন কিভাবে? আপনার শরীরের ভিতরে জায়গাটা বড় হয়ে যাবে, স্কিনে হলে ফুলে যাবে। সুতরাং একটা সোয়েলিং যেটাকে বলি, একটা ফুলে যাবে, যে একটা টিউমার আমরা যেটাকে চাকা বলি, একটা চাকা মতো হবে। কেন? একটা জায়গায় আপনি যেমন এখানে অনেক জিনিস রাখলে একটা বড় আকার স্তূপাকার আকার ধারণ করে, ঠিক তেমনি শরীরের ভিতরে কোনো স্তূপাকার আকার ধারণ করবে। এবং এটাই আমরা বিভিন্ন ইমেজ, আমরা যেগুলি সিটি, এমআরআই, এসব ইমেজে দেখতে পাই। তো এই ভালো ক্যান্সারটা হচ্ছে ছড়ায় না, আর খারাপ ক্যান্সারটা ছড়িয়ে যায়। এবং এই ছড়ানোটা কিভাবে আপনি শুনলে মানে অবাক হবেন, রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়। এবং রক্ত তো আপনি বন্ধ করতে পারবেন না, রক্ত সারা শরীরে সারাক্ষণ আপনার রক্ত পরিবাহিত হচ্ছে, এই রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়। এই জন্য এখানে যদি ক্যান্সার হয় লাংসে, আস্তে আস্তে দেখবেন ওই ক্যান্সার সেল রক্তের মাধ্যমে আরেকটা জায়গায় যেয়ে বসে আছে, এটাকে আমরা বলি সুপ্ত অবস্থায় বসে থাকে। সুপ্ত অবস্থায় বসে থাকে আমাদের লাইফস্টাইলের জন্য, জীবনযাত্রার জন্য এটা অনেক সময় এটা স্টিমুলেটেড হয়, তখন এটা আবার নতুন করে আরেকটা ক্যান্সার হয়। এই জন্য সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়, ক্যান্সারের আসলে উৎসটা কি। এই জন্য আমরা সাধারণত যেখানে সমস্যা হয় তার পিছে দৌড়াই। এই জন্য আমাদের সবসময়, আপনারা যেহেতু এখানে অনেক বিশেষজ্ঞরা রয়েছেন, আমরা কিন্তু সবসময় যেটা বলি, আমরা উই ওয়ান্ট টু লুক দ্য সোর্স অফ ইনফেকশন, সোর্স অফ টিউমার। সোর্স যদি আমরা সোর্সের খোঁজ যদি যেতে
খুঁজতে পারি, পেতে পারি, তাহলে সবকিছু বন্ধ। কিন্তু আমরা যদি সোর্স না খুঁজে আমাদের যেখানে ছড়িয়ে গেছে সেই দিকে যদি বেশি মনোযোগ দিই, অনেক সময় সোর্সের একদম চুপচাপ বসে থাকে, সোর্স খুঁজে ওঠা অনেক কঠিন। এই জন্য এইসব জিনিসগুলো এত একটা জটিল প্রক্রিয়া শরীরের ভিতরে, এজন্য আমরা সবসময় চিন্তা করতে হবে আমরা যেন ওই পর্যায়েই না আসি। এই ক্যান্সারের বোঝাটা কিরকম? এখানে দেখেন প্রতি বছর ওয়ার্ল্ডে 2 কোটি মানুষ নতুন রোগী হচ্ছে, আর মৃত্যু হচ্ছে 97 লাখ। এবং 5 বছর আমরা সাধারণত বলি ক্যান্সার সার্ভাইভাল রেট। সবাই বলে আমার রোগী তো বাঁচবে না, সে ডাক্তাররা বলে হ্যাঁ বাঁচবে, কেউ বলছে এখনই মারা যাবে। কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কিন্তু অনেক বছর ক্যান্সার রোগীতে বেঁচে আছেন, এবং এই ক্যান্সার সাধারণত আমরা বলি মিনিমাম 5 বছর, আমরা কমপক্ষে 5 বছর বলি, কিন্তু 5 বছরের বেশিও থাকা যায়। ইট ডিপেন্ডস, মানে পুরোপুরি আপনার উপর। কারণ আমাদের যখন শরীরে এই ক্যান্সার তৈরি হয় তখন হরমোন, এনজাইম যেগুলো শরীরে সিক্রেশন হয় সেগুলো সবকিছু চেঞ্জ হয়, এবং সবচেয়ে বড় ভয় যেটা কাজ করে, যেমন সাপ কামড়ালে আমরা বলি সাথে সাথে মরে যায়, এটি কিন্তু অর্ধেক ভয়েই মারা যায়। ঠিক ক্যান্সারের সময় এমন কিছু হরমোন সিক্রেশন হয়, এমন কিছু এনজাইম সিক্রেশন হয় যেটা আমাদেরকে ভয় পাই, মানে ভয়ের জন্যই হয়, যেগুলোকে বলে স্ট্রেস হরমোন, কর্টিসল হরমোন। এই হরমোনগুলাই তখন আমাদেরকে আরো মৃত্যু মুখে দিয়ে দেয়। কিন্তু যাদের এই কন্ট্রোল আছে শরীরের উপর, যাদের ইমিউনিটি বেশি আছে, তারা কিন্তু এই ক্যান্সারকে জয় করতে পারে। আপনারা এখানে একটু দেখেন যে এশিয়ায়, এটা হচ্ছে এশিয়ায় হচ্ছে সবচেয়ে বেশি ক্যান্সার রোগী সংখ্যা। এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে নর্দার্ন আমেরিকা, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, এন্ড দিস ইজ দ্য ওশেনিয়া। সো এশিয়ায় হচ্ছে সবচেয়ে বেশি ক্যান্সারের প্রকোপ বেশি। এখানে আরেকটু দেখেন যে এই যে পুরো ওয়ার্ল্ডে পার মিলিয়ন অফ পপুলেশনে এই জায়গাটা দেখেন, এখানে আমাদের বাংলাদেশ, এখানে হচ্ছে 35 থেকে 112% পার মিলিয়নে এই ক্যান্সার অত্যন্ত বেশি, আর যত উপরে যাচ্ছে তত কমছে। এখন বাংলাদেশের কি অবস্থা? আমি পুরো মানচিত্রে দেখিয়ে দিয়েছি বাংলাদেশের কি অবস্থা। দেখেন রেড জোনগুলো 161-র উপরে। নতুন রোগী আমাদের সাধারণত প্রতি বছরে প্রায় 1.5 লাখের মতো, মৃত্যু দেখেন 1,16,000 জন, তেমন কিন্তু ডিফারেন্স না। এবং জনসংখ্যা আমাদের প্রায় 17 কোটি। সো এই যে এরিয়াগুলা, নর্থ এরিয়া, সাউথ এরিয়া, এই সাউথ এরিয়াগুলা দক্ষিণাঞ্চলে এগুলো বেশি। এখানে বিভিন্ন কারণ রয়েছে, আর্সেনিক এবং অনেক ফার্টিলাইজার ইউজ করে, পেস্টিসাইড ইউজ করে। এগুলোর প্লাস হচ্ছে তারা যে রান্না করে, উডেন কাঠ দিয়ে রান্না করে, তারপর তারা লাইফস্টাইল তাদের ডিফারেন্ট, তাদের নোনা পানি থাকে। এই বিভিন্ন কারণে এই দক্ষিণাঞ্চলে ক্যান্সারের প্রকোপ হচ্ছে অনেক বেশি। কিন্তু তাই বলে কি অন্যান্য অঞ্চলে কিন্তু যে খুব কম আপনি বলতে পারবেন না। 100-র নিচে দেখেন খুব কম, 100-র নিচে আপনি ঢাকায় বলতে পারেন, কারণ ঢাকার লোকরা কিছুটা সচেতন। এই যে আজকে আমরা বলি যে আমরা যেমন এখনো জানি না আমাদের শরীরে কয়জনের মিউটেশন সেল আছে, সবার শরীরে আছে মিউটেটেড সেল। কোভিড কি করছিল? কোভিড কিছুই করে নাই। কোভিড লাংসে এসে লাংসের সেলকে, আমাদের যে আমরা ছোটবেলায় পড়েছিলাম নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে, জিন আছে, জিনটাকে শুধু মিউটেট করে ফেলেছে। ওই মিউটেট হয়ে গেলে তখন সেটার কার্যক্রম নষ্ট হয়ে যায়, সেলটা মারা যায়। এই ঠিক একই কাজ ক্যান্সার করে। আমাদের শরীরে যখন সেল ডিভিশনের সময় যে মিউটেড সেলগুলা থাকে, সেই মিউটেড সেলগুলা আমাদের সবার শরীরে এখন কিন্তু আছে, এবং সেটা আমাদের মাত্রাতিরিক্ত নেই, যার জন্য আমরা এখন ক্যান্সার আমাদের নেই। এখন আমরা কেন এত বেশি সচেতন এই ব্যাপারে? আপনারা দেখেন এই বারে যে ডেভেলপ কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি,
সো ডেভেলপিং কান্ট্রি বাই দ্য ইয়ার অফ দ্য 2030 সালের মধ্যে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায় 42% বেড়ে যাবে। এখানে আমাদের স্যাররা আছেন, নেদারল্যান্ড থেকে আছেন, জার্মানি থেকে আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন ওদের ওখানে কিন্তু ক্যান্সারের হার অনেক বেশি, কিন্তু কি কেন তাহলে কিসের পার্থক্য আমাদের সাথে? একটা উন্নয়ন এবং উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য কি? পার্থক্য শুধুমাত্র সচেতনতা। এই জন্য ওদের মৃত্যু হার কম আর আমাদের মৃত্যু হার বেশি, এটাই হচ্ছে পার্থক্য। এবং ক্যান্সার এমন একটা মহামারী আসবে 2030-এর মধ্যে, যে কোভিড না হয় ভ্যাকসিন দিয়ে ঠিক করতে পারছেন, কিন্তু ক্যান্সারকে তখন মানে রোগ মুক্ত হওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এজন্য আমরা অনেক সময়, আমি যখন এই বিষয়ে পড়াশোনা করে, যখন আমি অনেক সচিবালয় বিভিন্ন জায়গায় গিয়েছি, আমাদের বিভিন্ন এইসব ক্যান্সার ট্রিটমেন্ট যারা করে তাদের জনবলের জন্য, যেটা আমাদের দেশে ছিল না, তখন অনেক সময় ওনারা বুঝতে পারতেন না। তখন আমি একটা কথা বলতাম, অনেক দুঃখ করেই বলতাম, স্যার আপনাদের ফ্যামিলিতে একজনের ক্যান্সার হলে তখন আপনি বুঝবেন, নাহলে এটা আপনারা কোনোদিন বুঝবেন না যেটার বোঝা কি এবং এটার দুঃখ কি। এখন আমরা যদি বলি, সবসময় ছোটবেলায় একটা পড়ে আসছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন, তাই না? আমি একটা কথা আপনাদেরকে বলি, একটা পেশেন্ট যদি যায়, একটা এখন সবচেয়ে ভালো, ভুল হোক আর খারাপ হোক, এফসিপিএস, এমআরসিপি সব ডিগ্রি দেখে আমরা যাই, সেই ডাক্তার হচ্ছে সবচেয়ে ভালো। গেলে 1200 টাকা তার ফি, মেডিসিন ধরেন 5000 টাকা, আবার টেস্ট আরো 10,000 টাকা, ফলো আপ আরেকটু, তারপর আবার ভর্তি হতে হয়। তার মানে শুরু হয়ে গেল টাকার হিসাব এবং অর্থনৈতিক চাপ। কিন্তু আমরা যদি 12 মাসে 1 বছর, আমরা যদি প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে আমরা বছরে একবার আমরা যদি পুরো শরীরটা দেখতে পারি, আমাদের শরীরে সব অর্গান ঠিক আছে কিনা, মাত্র 4 থেকে 5,000 টাকার কিছু টেস্ট, অথবা ম্যাক্সিমাম 10,000, আপনি 12 মাসে ভাগ করেন কত মাসে কয় টাকা আসে। কিন্তু এটাতেই আমরা মনে করি আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক সময় খরচ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমি সবসময় বলি যে আমরা তেল ব্যবহার করি, ভালো তেলটা কিনলে মনে হয় যে অলিভ অয়েলের দাম তো অনেক, কিন্তু এটার হিসাব করে যদি আপনার অসুখের বার্ডেনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এটা কিছুই না। আমরা কিন্তু এইভাবে কখনো ক্যালকুলেশন করি না। আমি সবসময় বলি যে সবচেয়ে বেশি মানুষের খরচ করতে হবে যেটা শরীরের ভিতর যায়, সেটার উপর উই হ্যাভ টু কনসার্ন। আমাদের এটার উপর সবসময় জোর দিতে হবে, যেটা আমরা খাচ্ছি, যেটা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে অ্যাবজর্ব হচ্ছে, শোষণ হচ্ছে। এই জিনিসটা আমরা বুঝি না বলে আমরা মনে হয় যে এই 10 টাকার জিনিস কেন, 100 টাকার জিনিস কেন খাবো, 10 টাকাতে যেটা পাওয়া যায়। কিন্তু আমরা খরচ করি কিসে? আমি আমার এক ছাত্রদের বলি যে তারা একটা ক্যান্সার ট্রেনিং এর জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি 3,000 দিয়ে যেতে পারে না। তা আমি জিজ্ঞেস করলাম, ঈদের পাঞ্জাবি কত টাকা দিয়ে কিনেছো? তো বলছে 5,000 টাকা দিয়ে। তা আমি বললাম 5,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছো আর 3,000 টাকা দিয়ে একটা শিক্ষার জিনিস নিতে পারবো না? এটাই তো আমাদের সবচেয়ে বেশি পিছনে থাকা এবং অজ্ঞানহীনতার পরিচয়। যে জাতি কখনো শিক্ষায় কোনো খরচ করে না, শুধু খরচ করে পোশাক আশাকে বিলাসিতায়, সেই জাতি ওঠা অনেক কঠিন। এটা আমি বলি, আমি মনে করি, এটা আপনারা মনে রাখবেন। আমি একটা গল্প বলবো না, সত্যি ঘটনা বলি। আমার ড্রাইভারের বেতন যেটুকু হোক তার 50%, তার পুরাটা নিল, বোনাস নিল, তার পরের মাসে বললো অর্ধেক টাকা দিতে হবে। কেন? বলছে না, আমার ওয়াইফ বলছে 12,000 টাকার একটা ড্রেস কিনবে। তা আমি বললাম তুমি চলতেই পারো না, তোমার বাসায় কেউ নাই, তুমি 12,000 টাকার ড্রেস করবা? এই যে আমাদের বিলাসিতা, এই বিলাসিতাটা আমাদের বন্ধ করতে হবে। এই বিলাসিতা সব খরচ করতে হবে শরীরের জন্য, নট ফর দ্য আউটসাইড। আউটসাইড চেহারা দিয়ে কিছুই লাভ হবে না যদি আমরা ইনসাইড ভালো না থাকি।
এজন্য আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আমরা সবসময় খরচ কম দেখি এইসব জিনিসের প্রতি, না ওখানে একটু বেশি, ওখানে দাম বেশি, মাছটা কোথায় কম দাম, এটা কম দাম। অবশ্যই কম দাম যাব, কিন্তু ভালো কিনা সেটা যাচাই করবেন। এবং এটাকে আমরা প্রতিরোধ বলি, আসলে জেনে শুনে আমাদেরকে বুঝতে হবে কিভাবে করতে হবে। এটা আপনারা সবাই জানেন। লেট স্টেজ, আমরা যখন হাসপাতালে কাজ করি একদম অ্যাডভান্স স্টেজে আসি। আমরা গত সপ্তাহে জানতে পারলাম বাংলাদেশের একমাত্র ন্যাশনাল ক্যান্সার হসপিটালে, যেখানে সবচেয়ে বেশি রোগীরা আসে, সেইখানে এক একটা রোগী ট্রিটমেন্ট দেয় হচ্ছে, ট্রিটমেন্ট শিডিউল যেটা বলি আমরা, দেয় হচ্ছে 1.5 বছর পরে। তাহলে আপনারা চিন্তা করছেন 1.5 বছর মানে কি? চেক সেল প্রতি সেকেন্ডে 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 32-এ যাচ্ছে। 1.5 বছর পরে ওনার কি কিছু থাকবে না? উনি জীবিত থাকবেন না, কারণ পুরা সব জায়গায় ক্যান্সার চলে যাবে। তার মানে আমরা কিন্তু শুধুমাত্র সচেতনতা না, আমাদের চিকিৎসায় আমরা অনেক পিছিয়ে আছি। চিকিৎসা পিছিয়ে মানে আমরা দক্ষ জনবল নেই এটা বলবো না, আমাদের সিস্টেম, আমরা সব জায়গায় সিস্টেম লস। এই সিস্টেমটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা, যে উই হ্যাভ নো টাইম কনস্ট্যান্ট। আমাদের কিন্তু সময় বলবো না, আমরা বলবো না যে আমাদের টাকা পয়সা নেই, কারণ আমাদের দেশে যে মেশিন আছে, সাথে জিজ্ঞেস করেন জার্মানিতেও সেই মেশিন আছে, নেদারল্যান্ডেও সেই মেশিন আছে, কিন্তু আমরা জানি না এটাকে যথাযথভাবে কিভাবে ব্যবহার করতে হয়, প্রতিটা মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে হয়। এই জটিলতার জন্য দিনে দিনে এগুলো বাড়ছে, এবং শেষ স্টেজে আসলে যেটা সবচেয়ে বেশি হয়, আমাদের দেশে 80% মানুষ রুরাল মানে প্রত্যন্ত অঞ্চলে থাকে। সুতরাং তাদের জন্য এই অর্থনৈতিক বোঝা, কারণ কেউ চায় না আমার চোখের সামনে আমার স্বামী, আমার চোখের সামনে আমার বোন বা ভাই মারা যাবে, তার সর্বোচ্চ দিয়েও প্রচেষ্টা করে, যে চেষ্টা করেই দেখি না। এই যে চেষ্টা, এই চেষ্টাতে নিঃস্ব হয়ে যায়, কিছুই করার থাকে না। এবং চিকিৎসা উপকরণ ঘাটতি অনেক জায়গায় রয়েছে। আজকে সবাই দেখবেন, একটা ঈদের সময় আমরা বুঝি পুরো ঢাকা শহর খালি হয়ে যায়, তার মানে সবাই চলে আসে ঢাকায়, ক্যান্সার রোগীরাও ঢাকায় আসে। কিন্তু যে সমস্যাটা হয়, বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে যায়, জানে না যে আসলে কি হয়েছে। এই জিনিসটা জানতে হবে, এটা আমাদের সচেতনতার অভাবের জন্য আমরা বুঝি না কোন ডাক্তারের কাছে যাবো। এই ঘুরতে 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 একে ফোন করে, ঢাকায় ওর চাচা আছে, মামা আছে, একে ফোন দিই, ওকে ফোন দিই, এই করতে করতে 10টা ডাক্তারের পরে 11 নাম্বার ডাক্তার হবে, সেই হচ্ছে ঠিক ডাক্তার। এবং কালকে সোনারগাঁয়ে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একজন ভদ্রলোক বললেন, উনি ওখানকার পরিচালক, যে ওনার 27 বছরের মেয়ে ডেঙ্গু হয়ে এভার কেয়ার হাসপাতালে মারা গেছে, only for wrong diagnosis। সমস্ত দেখেছে, সব কিছু মানে স্ক্রিন করেছে, করার পর দেখেছে যে লাংসে পানি আসছে, কিন্তু দে নেগলেক্টেড, যে লাংসে পানি আসছে তো কি হয়েছে। তারপরে 2 দিন পর আপনারা কল্পনা করতে পারেন 27 বছরের মেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতাল এভার কেয়ারে মারা গেছে। এরকম ঘটনা আমরা শুনতে শুনতে আমরা মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই, যে আমরা কি পড়াশোনা ঠিক করলাম, আমরা কি মানবতা রাখতে পারছি, আমরা কি সত্যিকারের ভাবে আমাদের নলেজ ব্যবহার করতে পারছি। অনেক প্রশ্নবিদ্ধ। আমি কিন্তু এখন আর প্র্যাকটিস করি না, কারণ আমার মনে হলো যে আপনারা সবাই জানেন আমাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, কেউ বলে কসাই, কেউ বলে সময় দিনা, বসতে বসতেই বলেন যাই ভাই যান, আপনি তাড়াতাড়ি যান, কিউ হয়ে দাঁড়ায় থাকে। তো আমি চিন্তা করলাম যে সবাই যদি ট্রিটমেন্ট করে, এই সচেতনতাটা করবে কে? এত দামি দামি হাসপাতাল, এখানে সব মানুষজন ছুটতেছে, কিন্তু কেউ তো বলতেছে না যে এটা করলে না করলে কি হয়। কাউকে তো এই মানে এই স্লোগান বা এই মেসেজটা দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা একদম শেষ পর্যায়ে আসি, আমাদের ছাত্রদের যখন পড়াই, ফেল করলে দেখবা আমাদের কাছে আস্তে আস্তে ভিড় করে, ফেল করছি এখন পাস করায় দেন, কিন্তু ফেল করার আগে কি হবে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমরা একদম লাস্ট স্টেজে বসে থাকি, লাস্ট স্টেজে কখন করবে, কারণ সব জায়গায় আমাদের একটু হাত পায়ে ধরার অভ্যাস, সব জায়গায় আমাদের একটা মানে কি বলবো, আমরা সবসময়, আমি বলি আমাদের দেশের মানুষ সবসময় হাতটা এরকম রাখে,
চায় আমাকে এটা দেন, ওটা দেন, ওটা দেন, তাহলে আমি করব। কিন্তু আমাদের কোনোদিন এই মেন্টালিটি আসলো না যে আমরা মানুষকে কিছু দিব। এবং এটা আমাদের দেশ না, উন্নয়নশীল দেশের এটা বেশিরভাগ সমস্যা। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। উই হ্যাভ মেনি থিংস টু গিভ পিপল, কিন্তু আমরা নিজেরা জানি না। আমরা প্রত্যেকটা জিনিসে দেখবেন, এই জন্য দেওয়ার অভ্যাস করতে হবে এবং দেওয়াটা কিভাবে দিবেন সেটা চিন্তা করতে হবে। তো আমাদের ডাক্তারদের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন রকম এখন সমস্যা দেখা যায়। যদিও আমি খারাপ বলছি না, অনেক ভালো ডাক্তার আছে। আমরা ইউরোপে যা বই পড়ে আমরাও সেই একই বই পড়ি, কিন্তু আমরা এটাকে ঠিক মতো কাজে লাগালে সবকিছু ঠিক হবে। এখানে আমি ওভারঅল ক্যান্সার দেখিয়েছি। আমার কিন্তু প্রত্যেক অঙ্গে ক্যান্সার হতে পারে, কিন্তু এক এক দেশের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, চাল চলন অনুযায়ী এক এক দেশে এক এক রকম ক্যান্সার হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে পুরুষদের জন্য ইসোফেগাস, যেটা আমরা খাদ্যনালী বলি, মুখ ও গহ্বরের ক্যান্সার, নেক্সট হচ্ছে লাং ক্যান্সার। এটা অনেক আসে, এত মানুষ এখন হেড নেকের ক্যান্সার কল্পনার বাইরে, এবং লাং ক্যান্সার। এবং এই দুটো ক্যান্সার আমাদের দেশে এখন সবচেয়ে বেশি। এটা হচ্ছে মুখ এবং গলার ক্যান্সারের একটা চিত্র। আপনারা দেখেন 33% মানুষ, পুরুষ এবং নারী মিলিয়ে, এটাকে বলে আপনার পুরো গলায় একেবারে প্রত্যেকটা জায়গায়, এখান থেকে এখানে পুরো গহ্বর, ইসোফেগাস এবং আমরা যে খাই পুরোটা জায়গায় এই ক্যান্সারটা হয়। কেন হয়? আসলে যেটাই খাই না কেন, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আপনি যদি একসাথে বেশি ভাতও খান, সেটাও কিন্তু আপনার বিষ হয়ে যেতে পারে। আর বিশেষ করে যে জিনিসগুলো কার্বন ডাইঅক্সাইড শরীরে তৈরি করে, আমরা বলি কি আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, কিন্তু আমরা কিছু কিছু জিনিস খাই যেগুলোতে কার্বন ডাইঅক্সাইড বের হয় না, কার্বন ডাইঅক্সাইড উল্টো শরীরে ঢুকে। সেটাই হচ্ছে তামাক, বিড়ি, গুল পাতা, এগুলো। এবং এই জন্য যে আমরা বলি গ্রিন এনভায়রনমেন্ট, কেন আমরা বলি কি ঘরের মধ্যে গাছ রাখুন, যে আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা বের করে দিচ্ছি সেটা নিবে কে? এই যে বদ্ধ ঘরে সব এতগুলো মানুষ, সব কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কে বের করে দিচ্ছে? এই যে আপনাদের এসি ফিল্টার যদি ভালো থাকে, এই কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। এই জন্য বলে গাড়িতে যারা চড়েন তারা সব সময় এসি চালানোর সময় মানে প্রথম 5 মিনিট জানলা খোলা রাখতে হয়, যাতে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডটি হচ্ছে সমস্ত অসুখের মূল। এই যে জর্দা, গুল পাতা, সাদা পাতা, হুক্কা, সিগারেট, বিড়ি, অ্যালকোহল, এগুলো সবই কিন্তু এই প্রধান কারণ। এবং এগুলো কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সবাই দেখবেন, আমাদের বাসায় যেসব বুয়ারা কাজ করে অনেকে দেখবেন সারাক্ষণ চিবাচ্ছে। ওরা কিছু খায় না, ওরা সারাদিন ওগুলোই খায়, এবং ওগুলো না খেলে ভালো লাগে না। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের ভাঙা দাঁত থাকে মুখে বা ধারালো কিছু থাকে, ওইটা যদি কেউ আমরা রেখে দিই কিছুই হচ্ছে না ভাবেই থাকি, মুখের যত্ন কিন্তু বিশাল একটা ব্যাপার। ওই ভাঙা দাঁত থেকে আস্তে আস্তে ঘষা লাগতে লাগতে আমাদের মুখের যে ওয়াল আছে সেটা আস্তে আস্তে ক্ষত হতে থাকে। এই ক্ষত হতে হতে ভিতরে আলসার তৈরি হয়, তারপরে ক্যান্সারে যায়। এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ, এটা একদিনে হবে না। আমরা অনেক সময় বলি হায় হায় এই চাচা তো কত ভালো ছিল, 60 বছরে এমন কি হলো, মারা গেল। ওরা তো কোনোদিন শুনিই নাই, সুন্দর দেখতাম, সকালে হাঁটে, সবকিছু করে, হঠাৎ করে ওনার এই অসুখ হলো কিভাবে? কারণ আমরা এত ব্যস্ত থাকি। আমি যদি আপনাদের প্রত্যেককে বলি, সবাই কিন্তু টের পান যে শরীরে কি সমস্যা হচ্ছে, কিন্তু সবাই আমরা অবহেলা করি। প্রত্যেকে আপনারা টের পান শরীরে কি হচ্ছে। শরীর কিন্তু সিগন্যাল দেয় আপনাকে। বডি অলওয়েজ গিভিং ইউ সিগন্যাল, সব সময় সিগন্যাল দিবে আপনাদেরকে। আপনারা যেমন আপনাদের বাচ্চাদের কথা শুনেন, ফ্যামিলির কথা শুনেন, শরীরও কিন্তু আপনাদেরকে জানায় আমাকে একটু দেখো। সিগন্যালের অর্থ কি? সিম্পটম। তার মানে আমাকে একটু দেখো, যে আমাকে একটু পরিচর্যা করো, যেটা আমরা বাসায় সবাইকে বলি, শরীরও আপনাদেরকে বলে, একটা অঙ্গ বলে, হার্ট বলে। মাথা ব্যথা হলে কেন হচ্ছে,
সেটাও কিন্তু বুঝতে হবে। তাহলে সবসময় শরীর সিগন্যাল দেবে, এই সিগন্যালকে কেউ অবহেলা করবেন না, একেবারে অবহেলা করবেন না। আবার খুব খুব সিরিয়াস হয়ে যে আমার এত বড় অসুখ হয়েছে সেটাও চিন্তা করবেন না, কিন্তু ইউ হ্যাভ টু কেয়ার। আপনাকে যত্নের সাথে বুঝতে হবে, আপনার শরীরকে বুঝতে হবে এই সিগন্যালের অর্থ কি। এখানে বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়েছে। ভিটামিনের অভাব কিন্তু বয়স হলে আফটার 50 ইয়ার্স মেনি ভিটামিনস স্কারসিটি হয়। এজন্য আমরা এক্সট্রা ভিটামিন খাই অথবা কোনো খাবারের সাথে খাই, ভিটামিন ই অর এ এগুলো খাই। আর ক্যান্সারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক হিস্ট্রি। কারোর ফ্যামিলিতে, সেটা মায়ের হোক বাপের হোক বা ফ্যামিলি দাদা দাদি জেনারেশন, যদি কোনো জেনেটিক হিস্ট্রি থাকে এটাকে কিন্তু এড়াবেন না, একেবারে অ্যাভয়েড করবেন না। সাথে সাথে ওই ক্যান্সারের যে ঝুঁকি প্রতিরোধ, সাথে সাথে তাদের বাচ্চাদেরকে, তাদের ফ্যামিলি সবাইকে প্র্যাকটিস করা শুরু করতে হবে। কোনোভাবেই ক্যান্সারের জেনেটিক হিস্ট্রি থাকলে একদমই অ্যাভয়েড করবেন না। তার মানে যে কোনো ক্ষত যদি থাকে, এটা কিন্তু সব ক্যান্সারে কোনো ক্ষত অনেক দিন ধরে থাকলে, কোনো চেঞ্জ স্কিনে, কোনো কালার চেঞ্জ, কোনো গোটা অনেক দিন ধরে থাকলে, এগুলো সব জায়গায় গিলতে অসুবিধা হলে, অনেক দিন ধরে গিলতে অসুবিধা হলে, এগুলো কোনো সময় আমরা জিহ্বায় সাদা কিছু থাকলে, রঙের কোনো পরিবর্তন হলে, এবং পরিবর্তন বলেই আপনারা চিন্তায় করবেন না, পরিবর্তন হলে দেখেন আমরা সবসময় বলি একটা জিনিস পারসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। কতদিন? 2 মাস বা 3 মাস, তখন আপনি এটা বলবেন। সো আমাদের সবগুলো দেখবেন, আমরা সিগারেট এখানে অনেকেই খান, অনেকে চেইন স্মোকার আছেন আপনারা, এটা বর্জন করা খুব কঠিন আমরা জানি, কিন্তু অনেক সময় আমরা দেখি ক্যান্সার রোগী যখন হয়ে যায় তখন শেষ পর্যন্ত তাকে বাদ দিতেই হচ্ছে। কেন আগে না? আস্তে আস্তে, সপ্তাহে একদিনে সম্ভব না, আস্তে আস্তে আপনাকে বর্জন করতে হবে। দাঁতের যত্ন, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের চোখ এবং দাঁত এর নার্ভের সাথে আপনার শরীরের সমস্ত অঙ্গ জড়িত, এই দুটোকে খুব ভালো মতো যত্ন নিতে হবে। এবং এটা আমরা সবাই ছোটবেলা থেকে যদিও সবাই জানি ব্যালেন্স ডায়েট, এবং আমরা জানি যে 40% অফ আপনার প্লেটের মধ্যে খাবার থাকলে 40% ভেজিটেবল থাকতে হবে। আপনারা সবাই বলেন আমার বাচ্চারা শাকসবজি খায় না, ম্যাক্সিমাম বলেন, এবং আপনারাও খান না। আপনারা খান কখন? যখন 50 বছর হন। 50 বছরে মনে হয় আর একটু তো বাঁচার দরকার ছিল, এখন একটু ভাই আমি আর মাংস খাবো না, একটু তরকারি ছাড়া আমার প্লেটে বউ কিছু দিও না। আমাদের সচেতনতা আসে 50 বছরে। আমার ফ্যামিলিতেও দেখি প্র্যাকটিস শুরু হয় আফটার 60 ইয়ার্স, তখন মানুষের হঠাৎ করে বাঁচার শখ হয়, আর তার আগ পর্যন্ত মনে হয় খেয়েই মরি, যা আছে খেয়েই মরি। এত কিছু, কেএফসি, পিৎজা, বার্গার, এগুলো না খেয়ে চলে যাবো পৃথিবী থেকে? আশ্চর্য। বন্ধু বান্ধব গেলে মনে হয় যে আমরা কোনো কিছু অকেশন মানে হচ্ছে চলো সবাই বন্ধুরা মিলে খাই, তাই না? সুতরাং আমরাও করি, কিন্তু কিছু বাদ দিবেন না। এখন আপনি আমাকে যে ম্যাডাম আপনি কি সুষম খাদ্য খান? কি মনে হয় আমি খাই? আমিও খাই না। এই যে উনি বলতেছেন মাথা নাড়ে, একেবারে ছেকে না, খাই না, কিন্তু একটা জিনিস করি। সেই জিনিসটা হচ্ছে আমি মাসে একবার পছন্দ মতো পিৎজা খাই বা বার্গার খাই, কিন্তু এই যে রেগুলার যে খাওয়া সেটা খাই না। এবং আমাদের শরীরে 50 বছর পরে বিশেষ করে ভাতটা বিষের মতো, কারণ হচ্ছে ভাতটা পুরো গ্লুকোজে কনভার্ট হয়, ভাতটা পুরো গ্লুকোজ। এবং আমরা সবাই কাজ করতে করতে, বাংলা একাডেমির লোকরা দৌড় দিয়ে বাড়ি যায়, যে খায় দে আও করে ঘুমায় যায়, তাই না? কি হয়? এই ভাতটা আর মেটাবলিজমের সময় পায় না, এগুলা সব থেকে লিভারে জমা হয়ে ফ্যাট হয়, এবং এখান থেকে ডায়াবেটিস হয়, এবং ডায়াবেটিস থেকে আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি এটা ক্যান্সারের অনেক কিছু তৈরি করে।
এজন্য আমাদের লাইফস্টাইল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 7টার পরে খাওয়া বন্ধ, যে যা দিন। অনেক মানুষ আছে যখন বুঝে তখন বলে ভাই আমি কিন্তু কোনো দাওয়াতে যাই কিন্তু দাওয়াতে খাই না। ভাই এটা কবে শুরু করছেন? এই তো মাত্র 1 বছর হলো। এইটাই হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে? আপনাদের কিন্তু কোনো জিনিস হঠাৎ করে কিছু শুরু করতে হবে, জাস্ট এজ এ সিস্টেম ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য সিস্টেম। সিস্টেম মানে কি একদম সব বন্ধ করে দেবেন না, সব খাবেন। কোকোকোলা খাবেন না, সবাই বলে কোকোকোলা এগুলো খারাপ। হ্যাঁ অবশ্যই খারাপ, তাই বলে আপনি মাসে একটা কোকোকোলা খেতে পারবেন না? এখন আমাকে দেন, আমিও ডক ডক করে খেয়ে নিব। তখন বল ম্যাডাম এত কিছু বলে কোকোকোলা খাচ্ছে। হ্যাঁ মাসে 1-2টা তো খাওয়াই যায়, কিন্তু আমরা সবসময় বলি ইনপুট ইকুয়ালস টু আউটপুট। আপনি যেটা খাচ্ছেন সেই টক্সিনটা শরীর থেকে বের করে দিতে হবে, এইটা মাথায় রাখবেন। ইনপুট ইকুয়ালস টু আউটপুট। যদি ইনপুট ইকুয়ালস টু আউটপুট না হয় তাহলেই শরীরে টক্সিন জমবে এবং তখনই শরীরে ক্ষতি হবে। সুতরাং আপনারা যে যেটা নিচ্ছেন, আপনারা দেখেন আমাদের যারা মাঠে কাজ করে তারা কি পরিমাণ ভাত খায় সকাল, ওরা শুধু একটা কাঁচামরিচ দিয়ে মাথায় ভাত খেয়ে ফেলতেছে। তো ওদের কি হচ্ছে, ওদের আউটপুট কি হচ্ছে? সারাদিন ফিজিক্যাল পরিশ্রম করতেছে, ওরা পাতলা টাতলা, কোনো ফ্যাট নাই, কিছু নাই। সো ইনপুট আউটপুট যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনারা খেতে পারবেন। এখন আসলো লাং ক্যান্সার। এটা কিন্তু খুবই মারাত্মক। আপনারা এখানে যারা বয়স্ক আছেন 40 অ্যাবভ 40 অর 50, দেখবেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই যে একটা কথা বলে নিউমোনিয়া, সবার কিন্তু শুনবেন নিউমোনিয়াতে মারা গেছে। এবং লাংস হচ্ছে খুবই একটা, আমি বলবো যে ভালনারেবল অর্গান, খুবই যত্নশীল একটা অর্গান কিন্তু এটা। এবং পুরুষদের মধ্যে প্রথম হচ্ছে লাং ক্যান্সার, এবং বাংলাদেশে about 15,000 people died from lung cancer। এবং এত অবহেলা করে 85% পেশেন্ট একদম শেষ মুহূর্তে আসে। কেন? কাশি হচ্ছে, এই পানি খাচ্ছি, ওই পানি খাচ্ছি, মধু খাচ্ছি, কত কি খাচ্ছি। এবং যদি কোনো কাশি লং টার্ম, আপনারা সবসময় মনে করবেন লং টার্ম, এই কথাটা মনে রাখবেন, 3 মাসের বেশি যদি কোনো কিছু থাকে এটাকে একেবারেই অবহেলা করবেন না। অনেকে দেখবেন ওই আমার মাঝে মাঝে খুশখুশে কাশি হয়, এটা আমার অভ্যাস, এটা কিছু না। অনেকে বলবে যে খুশখুশি কাশি আসে আবার চলে যায়। আবার অনেকে মনে করেন যে একটু শ্বাস নিলে একটু আওয়াজ হয়। আবার অনেকে মনে করেন যে একটু লাংসে চাপ পড়লেই তার কাশি হতে থাকে। এই লাংসটা হচ্ছে খুব সংবেদনশীল একটা জিনিস, এবং বাংলাদেশে সবাই লাং ক্যান্সারে, ম্যাক্সিমাম রোগী লাং ক্যান্সার। এবং এই লাং ক্যান্সার আরেকটা তো অবশ্যই আছে, যেটা হচ্ছে আমরা সিগারেট বলি, বিড়ি বলি, যেটা যাই হোক, কার্বন ডাইঅক্সাইড জমে জমে লাংসের যে আমরা শ্বাসনালী যেটা থাকে সেটা যে অ্যালভিওলাই আমরা পড়ছি, সেই অ্যালভিওলাটাকে ব্লক করে দেয়। এবং তাদের যখন এক্স-রে করবেন পুরাটা ব্ল্যাক, কারণ কার্বন ডাইঅক্সাইড যেখানে মানে অ্যাবজর্ব হয়, জমে, সেই জায়গা পুরো ব্ল্যাক হয়ে যায়। এরকম ব্ল্যাক হয়ে যাওয়ার জন্য অনেকে বুঝে না যে কেন। অনেকে বলে এই আমি তো এত বছর সিগারেট খাচ্ছি, কিছুই তো হলো না। কিছুই হবে না, হয়তো তার এফেক্ট হবে না, কিন্তু তার এফেক্ট হবে কিভাবে? যখন সে কোনো রোগে হাসপাতালে ভর্তি হবে, সে লাংসের জন্যই মারা যাবে, কারণ সে শ্বাস নিতে পারবে না। আপনারা সবসময় মনে রাখবেন, অ্যাম্বুলেন্সে, হসপিটালে প্রথম গেলে আপনাকে প্রথম কি দেয়? মাস্ক। তার মানে লাংসটা কত ইম্পর্টেন্ট বুঝছেন? এটাই যদি আপনাকে না করতে পারে তাহলে আপনি আর বেঁচে থাকতে পারবেন না। এজন্য সবার আগে হচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেন একমাত্র দেয় লাংস আপনাদের। এজন্য লাংসকে কখনোই অবহেলা করবেন না। এটা ধূমপান একটা, আমরা স্মোকিং জোন বলি, কেন করছি? মনে করেন আপনাদের এখন যদি কেউ স্মোক করছে, সে বলছে আমি তো করছি না, কিন্তু ধোঁয়াটা অন্যজন ইনডাইরেক্টলি যার কাছে যাচ্ছে তারও একই ক্ষতি হবে। এই জন্য অনেক সময় বলে যে ঘর থেকে বের করে দেয়, তুমি বাইরে যে মাঠে যে স্মোক করো, কারণ স্মোকিং এর এইটাই সমস্যা। এবং কোনো ক্লোজ প্লেসে স্মোকিং করা যায় না। আর ইতিহাস তো সবসময় আছে। সো এই যে দীর্ঘস্থায়ী কাশির কথাটা বলেছি, কাশি কিন্তু হয় সবারই, ঠান্ডার সময় হয়, এই হয়,
কিন্তু দীর্ঘস্থায়ী অনেক দিন কাশি, অনেক দিন বুকে ব্যথা, একটু হলেই মনে হচ্ছে বুকে চাপ লাগতেছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, অথবা কাফ হচ্ছে যেটা ধীরে ধীরে খারাপ হচ্ছে, এবং খুব বারবারই দেখা যায় যে এই ডাক্তার গেলেই বলে আপনার লাংস ইনফেকশন হয়েছে, আপনার লাংস ইনফেকশন, শুধু অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছি। কোনো জিনিস দীর্ঘস্থায়ী হলে নেভার ইগনোর। এবং গলার স্বর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গলার স্বর যদি হঠাৎ চেঞ্জ হয়ে যায় এবং তার স্বরটা যদি মানে 2 মাস 3 মাস কোনো চেঞ্জ না হয়, তাহলে এটাতে আপনারা সচেতন হবেন। সো এগুলো আপনারা জানেন যে লাংসের বায়ু দূষণ থেকে রক্ষা করা, ব্যালেন্স ডায়েট এবং এক্সারসাইজ, এটা আপনাদের আগেও 13 তারিখে বলেছে, এই দুইটা ছাড়া আসলে কোনো কিছুর উপরে আর নাই। এখন নারীদের দেখেন, আমাদের দেশে ম্যাক্সিমাম আগে ছিল জরায়ু মুখ ক্যান্সার, এখন হয়ে আসছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি 18%, এবং জরায়ু মুখ ক্যান্সার হচ্ছে 13%, আর ইসোফেগাস আছে, তারপর গল ব্লাডার 4। এবং প্রতি বছর 13,000 করে মেয়ে ব্রেস্ট ক্যান্সারে মানে এফেক্টেড হয়। এবং আমরা পেশেন্ট হিসাবে অনেক অল্প বয়সী মেয়েদেরকে এখন পাচ্ছি ব্রেস্ট ক্যান্সারে। মানুষ কিন্তু এখন 13 থেকে 15, 16, 27 বছরের মেয়েদেরকে আমরা পাচ্ছি যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। কিন্তু এটা এত একটা সহজ জিনিস যে আপনি একদম 100% আপনারা প্রিভেন্ট করতে পারবেন, কিন্তু এটাই আমরা জানি না, বা জানলেও প্র্যাকটিস করি না। এটাই আমি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিব। এটা কিন্তু জেনেটিক্যালি সাংঘাতিকভাবে পজিটিভ। জেনেটিক্যালি কোনো মহিলার আগের জেনারেশনের যদি কারোর হয়ে থাকে, এটা আপনারা খুব সাবধানে অবলম্বন করবেন। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। ব্রেস্ট ক্যান্সার মেইনলি জেনেটিক ইনহেরিটেড। এবং হরমোন হয়, আপনারা দেখবেন যে অনেক সময় থাইরয়েড হরমোন বা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আমরা যেগুলোকে বলি যে আপনার জরায়ু থেকে বের হয়, সেগুলো যদি তারতম্য ঠিক না থাকে, অনেকটা বেশি হয়ে যায়, অনেক সময় দেখবেন অনেকে ঘামতেছে বা অনেকে একটু অস্বস্তি ফিল করতেছে হরমোনের জন্য, তখন তাদেরকে এগুলো চেক করতে হবে। ইতিহাস, জীবনযাত্রা, এখানে একটা ভালো করে দেখেন, হরমোন, স্মোক সব জায়গায় আছে। ওবেসিটি, এটা আপনাদের সবাই খেয়াল রাখবেন। ওবেসিটি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকি। প্রেগন্যান্সিতেও হয় মাঝে মাঝে, রেডিয়েশন পেলে, এবং ডায়াবেটিস থাকলেও খুব সাবধানে এটা রক্ষা করতে হবে। স্তন ক্যান্সারে যে কোনো চেঞ্জ, এই যে দেখেন, যে কোনো ধরনের চেঞ্জ যদি হয়, আকৃতি, শেপ, সাইজ, এবং যে কোনো চেঞ্জ যদি হয়, ঠিক আছে, সেটাকে লাম্প হতে পারে, নিপেল ইনভার্টেড হতে পারে, এনি শেপ সাইজে চেঞ্জ হতে পারে, কোনো গোটা হতে পারে, কোনো পেইন হতে পারে, ডিম্পলিং হতে পারে, যে কোনো চেঞ্জ হলে কোনোভাবে অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় এগুলো সমস্যা কি, আমরা যখন গ্রামেও কাজ করি, ওই কাকে বলবে, কোথায় যাবে, কি করবে, এগুলো বেশি সমস্যা হয়ে যায়। কিন্তু এগুলো তো অঙ্গ। আপনারা যখন কঙ্কাল তো সবাই দেখছেন না, কঙ্কাল দেখলে কি বুঝেন কোনটা পুরুষ আর মহিলা? বুঝেন না। কিন্তু এমন হয় যে মহিলারা হওয়ার পর যখন কঙ্কালের উপর মাসেল চলে আসে, তখন মহিলারা আর এগুলো বলতে চায় না, পুরুষরাও সেগুলোতে সহায়তা করে না। কিন্তু আসলে তো সবই এক। এগুলোকে অবহেলা করলে, এটা তো একজন, আমরা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমরা মহিলাদের উপর এত নির্ভরশীল, মহিলারা দিন রাত কাজ করতেছে। এই যে আমি মহিলা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা সকালে দেখবেন হয় নাস্তা করে বাড়িতে ছেলে মেয়ে স্কুলে পাঠায়, হুড় করে কোনো রকম জামা কাপড় পরে দৌড় দিয়ে মেট্রোতে উঠে, বাসে উঠে আসছে, আপনার বাসায় গিয়ে তাড়াতাড়ি ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আবার রান্নাঘরে ঢুকে যাবে। এই তো আমাদের জীবন। আর ছেলেরা কি করে? টাইম পার হয়ে যাচ্ছে, আচ্ছা সরি। আচ্ছা, সুতরাং আমাদের দুটো জিনিস করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আত্মপরীক্ষা, ক্লিনিক্যাল স্ক্রিনিং।
আপনাদের এই ছবিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্রেস্ট স্ক্রিনিং। প্রতি মাসিকে 18 দিনের মধ্যে এই স্ক্রিনিংটা করতে হয়। এটা প্রত্যেককে করতে হবে, ছেলে মেয়েকেও শিখাবেন, সব মেয়েদের শিখাবেন, যাতে এই স্ক্রিনিংটা করলে এটা আপনি একদম 100% নিরাময় করতে পারবেন। এটা আপনাদের ইউটিউবে আছে, দেখবেন, একদম শিখায় দেয়। এবং যদি মনে করেন স্ক্রিনিং এর পর কিছু একটা পাচ্ছেন, ইউ উইল ডু, আপনি হসপিটালে যাবেন, ডাক্তার দেখাবেন, আল্ট্রাসোনোগ্রাম করবেন, এবং 40 বছর উপরে যারা প্রতি বছর একবার ম্যামোগ্রাফি, সবাইকে একবার করে ম্যামোগ্রাফি করতে হবে 40 বছর উপরে যারা আছেন, বছরে একবার। এটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার, যেটা আমাদের সার্ভাইকাল ক্যান্সার বলি। এটা খুবই সহজ নিয়ন্ত্রণ করা। এটা প্রতি 2 মিনিটে পুরো বিশ্বে একজন করে মারা যাচ্ছে, প্রতি 2 মিনিটে, মাত্র 2 মিনিটে। এখানে এখন দেখবেন অনেক মানুষ প্রতি 2 মিনিটে মারা যাচ্ছে, এবং এটা একদম জরায়ুর মুখে হয়। এখানে হচ্ছে আপনারা দেখেন একটা বিশেষ ভাইরাসে হয়, সবাই আমরা জানি HPV, বাল্য বিবাহ, একাধিক যৌনসঙ্গী, এবং অনেক দিন ধরে অনেকে কখনোই জন্ম নিয়ন্ত্রণ কোনো জিনিস একটানা 2 বছরের বেশি ব্যবহার করা যাবে না। করলেই আপনাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। এবং যারা বহু সন্তান নেন, এবং স্বাস্থ্যবিধি যেটা বলবো, স্মোকিং তো সব জায়গায় আছে, এগুলো আছে। এটা একই জিনিস, রোগ প্রতিরোধ ক্ষমতা। এখানে আমি শুধু একটা জিনিস আপনাদের দেখাবো, যে ভায়া টেস্ট নাম অনেক শুনেছেন। ভায়া টেস্ট, আপনারা প্যাপসমিয়ার শুনেছেন, সামান্য একটা অ্যাসিটিক অ্যাসিড, কিছুই হয় না, যে করলে এই ভায়া টেস্ট করলেই আমরা বুঝতে পারি আমাদের কোষের কোনো চেঞ্জ হয়েছে কিনা। এটা সবাই আপনারা করবেন। এবং এখন আসছে HPV, সবচেয়ে অ্যাকুরেট টেস্ট, এটা আপনারা সবাই একবার করে নেবেন যারা ম্যারিড মহিলা, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আপনাদের কোনো কোষে চেঞ্জ হচ্ছে কিনা। এটা বছরে 2 বছর পর পর করতে হয়, এবং এটা মাত্র বিনামূল্যেই করা যায়, 10 থেকে 15 মিনিট লাগে, এবং কোনো শারীরিক কষ্ট নেই। কিন্তু যদি ক্যান্সার চিকিৎসায় যান তাহলে অত্যন্ত বেদনাদায়ক এবং দীর্ঘস্থায়ী সাইড এফেক্টস হবে। সুতরাং জেনারেলি যদি আমরা বলি, যে কোনো কারণে খুব ক্লান্তি, কোনোভাবেই দূর হচ্ছে না, কোনো স্কিনে চেঞ্জ হচ্ছে, কোনো মূত্রাশয় বা বাউল হ্যাবিটের কোনো চেঞ্জ হচ্ছে, টানা কাশি আছে, গিলতে অসুবিধা হচ্ছে, কোন স্থানে শক্ত হয়ে যাচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না, ক্ষত ভালো হচ্ছে না, ওজন কমে যাচ্ছে, এবং খুব প্রায় ঘন ঘন জ্বর আসে, এগুলো হচ্ছে ক্যান্সারের লক্ষণ। সো আমরা জানি রেডিওথেরাপি, সার্জারি, এগুলো হচ্ছে আমাদের চিকিৎসা। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এন্ড ইমিউনোথেরাপি। সকল ক্যান্সার থেকে বাঁচতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্যাভ্যাস আর ফিজিক্যাল এক্সারসাইজ। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম অথবা কায়িক পরিশ্রম করতে হবে, এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং যেটাকে আমরা ইংলিশে বলি স্ক্রিনিং করতে হবে বডিকে। কিছু টেস্ট করলেই আমরা সেটা জানতে পারবো। সো আমাদের দেশে প্রায় WHO-এর মতে 30 থেকে 50% ক্যান্সার প্রতিরোধযোগ্য, এবং একটা গ্লোবাল স্ট্র্যাটেজি হয়েছে যে এলিমিনেট দ্য সার্ভাইকাল ক্যান্সার। সো বাংলাদেশের স্বাস্থ্য, যেটাকে আমরা বলি ডিজি হেলথ, তারা অলরেডি কোনো উপজেলা, জেলা পর্যায়ে HPV ভ্যাকসিন এবং সার্ভাইকাল ক্যান্সারের কাজ শুরু করেছেন, এবং উন্নত দেশেও এই প্রিভেনশনের উপরই জোর দিচ্ছে, যার মাধ্যমে 70% ক্যান্সার নির্মূল করা যায়। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে 80% নারী কোনো টেস্ট করেন নাই জরায়ুমুখ ক্যান্সারের জন্য, এবং এটা আপনারা সবাই সচেতন হবেন, জেনে নেবেন। সো জেলা উপজেলা পর্যায়ে এই স্ক্রিনিং সেন্টার বৃদ্ধি করা হয়েছে, তামাকজাত পণ্যের উপর উচ্চ কর আরোপ করা হয়েছে, এবং জাতীয় স্বাস্থ্য শিক্ষায় ক্যান্সারের করা হচ্ছে। সো আমরা এই কাজগুলো সব সময় করে আসছি। আমাদের একটি বড় যেটা সহযোগী, সেটা হচ্ছে আমরা হেলথ মিনিস্ট্রির সাথে কাজ করি। আমরা বাংলাদেশের যে কোনো উপজেলায় আমাদের সমস্ত যন্ত্রপাতি আছে। আপনারা যদি বলেন আমার উপজেলায় করেন, আমরা সিভিল সার্জনের মাধ্যমে সেটা করার সক্ষমতা অর্জন করেছি। সো আমি আলো ভুবন ট্রাস্ট সম্বন্ধে বলবো একটু হালকা করে। আমাদের 3 ধরনের প্রজেক্ট আছে। একটা হচ্ছে সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ, একটা হেলথ সেন্টার আছে নওগাঁয়, একটা আমাদের এডুকেশন, আমরা হেলথ এবং এডুকেশনের উপর আমরা কাজ করি, এবং আরেকটা যেটা নতুন কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি শক্তি।
ইনি আমাদের এখানে উনি একটু পরে হয়তো কিছু বলবেন। উনি প্রফেসর গোলাম আবু জাকারিয়া, যিনি জার্মানি থেকে ফেডারেল ক্রস অফ মেরিট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন জার্মানি থেকে, এবং উনি প্রবাসী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং এই 2026 উনি গুণীজন সম্মাননা 21-এ পরিষদ পেয়েছেন, এবং উনি ক্যান্সারের বিশেষজ্ঞও আমি বলবো, এবং তার প্রায় 35 থেকে 40 বছর অভিজ্ঞতা রয়েছে, যার জন্যই অনেক ট্রাস্ট অনেক কিছুতে কাজ করছে, অনেক এনজিও মাইক্রো ক্রেডিট করছে, অনেক কিছু করছে। কিন্তু আমরা মনে করি যে আমরা এসবের দিকে যাব না, যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করার মানুষজন অনেক কম, সেজন্য আমরা চিন্তা করেছি আমরা ক্যান্সার নিয়ে এই যাত্রা এগিয়ে যাব। সো আমাদের মেইন কাজই হচ্ছে শনাক্তকরণ এবং স্ক্রিন। আমরা চিকিৎসা করি না, আমরা চিকিৎসা যারা দেয় তাদেরকে আমরা দক্ষ জনবল তৈরি করি। আমরা বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি করি, পুনর্বাসন করি এবং প্রতিরোধ করি। সো আমাদের একটা ছোট্ট হেলথ সেন্টার দেখতে পাচ্ছেন, এটা নওগাঁয় রয়েছে, এবং এখান থেকে আমরা শুধু নওগাঁয় কাজ করি, আমরা অনেক জায়গায় কাজ করি। এটা হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট সেন্টার, আমরা যে কোনো জেলায় কাজ করি। এবং আমরা দক্ষিণ এশিয়ায় কাজ করি। কেন দক্ষিণ এশিয়ায়? কারণ এই প্রত্যেকটা কান্ট্রিগুলোতে একই রকম আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, সেজন্য ক্যান্সারের প্রকোপ ক্যান্সারের মতোই, সমস্ত ক্যান্সারের টাইপগুলো একই রকম। এবং এবং আমাদের সাউথ এশিয়ায় প্রায় পুরো ওয়ার্ল্ডের 4 ভাগের 1 ভাগ লোক বসবাস করে, যার সংখ্যা হতে পারে 1.89 বিলিয়ন, এবং 2050 সালে এই সাউথ এশিয়ায় বাড়বে 85% ক্যান্সার রোগী। সেগুলো আমাদের কিছু স্থির চিত্র। আমরা বিভিন্ন জায়গায় স্ক্রিনিং করি, স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম করি, স্কুল, কলেজ, মাঠ। আমি যেমন সেদিন আপনাদের কি বলে কৃষি ইউনিভার্সিটি, যেটা শেরেবাংলা নগর, সেখানে গিয়েছিলাম। সেখানে আমি হলে হলে যে রাতটা থেকে 10টা পর্যন্ত স্ক্রিনিং করেছি, যখন সব মেয়ে হলে এসে পৌঁছেছে। সেগুলো আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং, এবং ক্যান্সার এক্সপার্ট আসে, ফরেন এক্সপার্ট, বিভিন্ন উন্নয়নশীল দেশ, ইউএসএ, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে আসে, এবং বাংলাদেশের আপনারা যত হাসপাতাল চিনেন সব হাসপাতালে ট্রেনিংগুলো হবে। লাস্ট ট্রেনিং আমরা দিয়েছি TMSS বগুড়ায়, যেখানে আমাদের একটা ভালো মেশিন এসছে, বাংলাদেশে প্রথম। সেই উন্নত মেশিনের মধ্যে আমাদের যত বাংলাদেশের সব হাসপাতাল থেকে প্রায় 50 জন অনকোলজিস্ট এসে ট্রেনিং নিয়েছে। সেগুলো আমাদের NCD, যেটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজের কাজ করি, এবং এরপরে আমরা যে এডুকেশন নিয়ে কাজ করি, যারা হচ্ছে IT স্কিল, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের উপর আমরা শিখাই বাচ্চাদেরকে। কারণ আপনারা সবাই যারা আমরা পড়াশোনা করেছি সবাই গ্রাম থেকে আসা, এই বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমরা দেখি আমাদের কিছু কিছু দক্ষতার অভাবের জন্য আমরা একটা জায়গায় পৌঁছাতে পারছি না, সেই জন্যই আমরা সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদেরকে এই কাজগুলো করে আসছি। সো ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটি একটি পরিবারকে আসলে পথে বসিয়ে দেয়। সুতরাং আমাদের সাথে যুক্ত হন এবং ক্যান্সার মুক্ত সমাজে গঠন ভূমিকা রাখেন। আমাদের একটা ফান্ড আছে, আমরা মানুষকে দিয়ে সেটা দিই, কারণ হচ্ছে যা অনেক ক্যান্সার রোগীরা আমাদের কাছে আসে, তাদেরকে দিয়ে ওদের ট্রিটমেন্ট করায়। সো সবাইকে ধন্যবাদ। আমি একটা ছোট্ট ভিডিও ছাড়বো, এই ভিডিও দেখে আপনারা একটু আমাদের কার্যাবলীগুলো দেখে নেবেন।
সুন্দর ও তথ্যবহুল উপস্থাপনার জন্য, যেটা থেকে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন সমস্ত রোগের, শুধু ক্যান্সারের না, সমস্ত রোগ থেকে মুক্তির একটা পাই, নির্দেশনা পাই। তার আমরা যদি সুষম খাদ্য খাই, শারীরিক পরিশ্রম করি আর নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিই, আমরা ক্যান্সার সহ অন্যান্য রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আলা ভুবন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর গোলাম আবু জাকারিয়া। আমি ডক্টর গোলাম আবু জাকারিয়া মহোদয়কে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ দিন। আসলে শেষ বক্তা হলে বলার কিছুই থাকে না। ম্যাডাম যেভাবে এত কিছু বলেছেন, এরপরে আপনাদেরকে এখানে বসে রেখে আমি যদি আবার এগুলো রিপিট করি তাহলে ঠিক ভালো হবে না। তাই আমি হয়তো ছোট দু একটা কথা এর মধ্যে নাই, সেগুলো বলে আমি শেষ করব। অনেক ধন্যবাদ। আমার একটা ড্রিম ছিল সবসময় যে বাংলা একাডেমিতে আমরা কি করি তার একটা প্রোগ্রাম করা। এই জন্যেই আমি বাংলা একাডেমির অথরিটিকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্যে। মহাপরিচালক উনি সবাই ছিলেন, সচিব সাহেব উনিও করেছেন। এখন বাংলা একাডেমি আমার আসলে একটা প্রাণীর সঙ্গে সম্পর্কিত। আমি যদিও বিজ্ঞানের লোক, কিন্তু আমি সত্যি সাহিত্য এবং সংস্কৃতির অনুরাগী, এবং আমি মনে করি বিজ্ঞান এবং ডাক্তারি এগুলো সবগুলো সাহিত্য সংস্কৃতির একটা অংশ। এবং এই জায়গাতে এটা করতে পেরে আমরা সবচেয়ে ভাগ্যবান বলতে পারবো। আপনারা ম্যাডাম বললেন যে এগুলো সব ধীরে ধীরে আপনারাই প্রবাহিত করবেন এবং এখান থেকে আরও অন্য জায়গায় যাবে। আমি আমার উপরে একটু ছোট্ট করে বলি। আমি আসলে 1972 সালে বাংলাদেশ সরকারের প্রথম ব্যাচের স্কলারশিপ নিয়ে জার্মানিতে যাই। আমি মুক্তিযুদ্ধের 9 মাস এই দেশে ছিলাম। অনেক কিছুরই সাক্ষী এবং অনেক কিছু আমি হেল্পও করেছি। এবং যখন আমি জার্মানিতে যাই, এটা ছিল 1972 সালের 20শে অক্টোবর। সেই সময় তেজগাঁ এয়ারপোর্ট থেকে আমার যাত্রা হয়, তখন এই মেন এয়ারপোর্ট ছিল না। এবং জার্মানিতে গিয়ে আমি ইন্টারমিডিয়েট পাশের পর আমার যাওয়া, আমি আসলে ইন্টারমিডিয়েট রাজশাহী কলেজে পড়ার পর বুয়েটে ভর্তি হই। বুয়েটে ভর্তি হওয়ার পর 6 মাস ক্লাস পরেই আমার স্বাধীনতার যুদ্ধ, এবং যুদ্ধ থেকে ফিরে এসে আবার 6 মাস পরেই আমি স্কলারশিপ পাই। তো ভাগ্যক্রমে আমার এটা বলতে পারবো আমার ভাগ্য যে আমি মেডিকেল ফিজিক্সে, আমি আসলে ফিজিক্স পড়তে যাই এবং পরে মেডিকেল ফিজিক্সের সংযুক্ত হই। এটা অনেক কাহিনী আছে কেন কি। আমি যে ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিক্স পড়া আরম্ভ করে চেয়েছিলাম, সেখানে কোনো সাবজেক্ট তখন ছিল না, এবং আমার সাবজেক্টটা জার্মানিতেও এবং শৈশব ছিল তখন। তো এখন এই সাবজেক্টটা পড়ার পর আমার জীবনে একটা চান্স আসলো বাংলাদেশকে হেল্প করা। কারণ আমি যখন এখানে আসি তখন দেখি আমার বাবা মাকে ভিজিট করার পর যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় মূলত রেডিওথেরাপিস্ট এবং টেকনিশিয়ানেরা দেয়। তখন আমার মধ্যে অদ্ভুত একটা চিন্তা আসলো যে রেডিওথেরাপিতে টেকনিশিয়ান আর ডাক্তাররা কীভাবে চিকিৎসা দেয়, যেটা জার্মানিতে একদম সম্ভব নয়। এখানে একটা মেডিকেল ফিজিক্স পার্সন আছে, তার মানে ডাইরেক্ট যখন আপনি রেডিওথেরাপি দেবেন 3 জন লোক একদম প্রতি সময় এখানে থাকবে। একটা হচ্ছে রেডিওথেরাপিস্ট, একটা মেডিকেল ফিজিক্সিস্ট আর একটা টেকনিশিয়ান। আমি এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে মেডিকেল ফিজিক্সটা আসলে কি করে। এই জিনিসটা আমার দেশে এখনও পরিচিত নয়, যদিও পৃথিবীতে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই মেডিকেল ফিজিক্স 10 মিনিটও যদি ডিপার্টমেন্টে অনুপস্থিত থাকে তো আপনার মেশিনটাকে বন্ধ করে রাখতে হবে, এবং এছাড়া কোনো চিকিৎসা করা যাবে না। তখন মেডিকেল ফিজিক্সটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বলি। মনে করেন ক্যান্সার হলো কোনো জায়গাতে, তখন এটা আমরা সিটি স্ক্যান করি, অনেক কিছু ফলোর পর আমরা জানি যে ক্যান্সারটা, তখন এর সিটি স্ক্যান করা হয় এবং ডাক্তার সাহেবেরা তখন এখানে অঙ্কন করে দেন যে কোন এলাকায় ক্যান্সারে আমরা রেডিয়েশনটা দিব। এরপরে কিন্তু এনার দায়িত্ব শেষ, কারণ এনারা রেডিয়েশন সম্বন্ধে সেইভাবে তাদের সাবজেক্টও না, এটা এভাবে পড়েও না, তারা জানেও না
যে কিভাবে রেডিয়েশন মানুষের শরীরে এর ইফেক্ট জানি, কিন্তু কিভাবে ইন্টারাকশন হয়। এবং আমরা যখন মেডিকেল ফিজিক্স পড়ি বা ফিজিক্স পড়ি তখন আমরা একজ্যাক্টভাবে বলতে পারি যে এইখানে এই জায়গাতে আমি রেডিয়েশন আনবো, আশেপাশের কোনো ছেলে পড়বে না। এবং সেইভাবে আমাদের পড়াশোনা হয় এবং আমরা সেইভাবে কম্পিউটার দ্বারা প্ল্যান করার পর এটা আমরা মেশিনে নিয়ে যাই। তারপরে টেকনিশিয়ানরা আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান উপায়ে তারা ওখানে করার পর সেই জায়গায় সে রেডিয়েশন যায়। ধরেন আপনি কোনো একটা চোখেই আপনি ক্যান্সারের করলেন, তো আমরা এমনভাবে প্ল্যান করবো যে চোখের ভিতরে রেটিনাতে যেন না পড়ে, কিন্তু এই প্ল্যানটা আমরাই করি। তার মানে এটার দ্বারা বলা যা হচ্ছে যে মেডিকেল ফিজিক্স ছাড়া রেডিয়েশন থেরাপি এইভাবে কোয়ালিটি চিকিৎসা হবে না। ভালো করতে গিয়ে আমরা কালো করে ফেলি। এবং এই সাবজেক্টটাই এই দেশে করার জন্য আমার মধ্যে একটা হবি চাপিয়ে বসলো যে আমার তো এই সাবজেক্টটা পড়ি, আমি তো জানি, এটা নিয়ে কাজ করি। এবং বাংলাদেশে যেহেতু এই সাবজেক্টটা নাই, তাহলে আমি চেষ্টা করে দেখি না এখন এই সাবজেক্ট করা যায় কিনা। তখন আমি আমার যে সুপারভাইজার ছিলেন হাইডেলবার্গ ইউনিভার্সিটি, ওনাকে বললাম যে এই সাবজেক্টটা নাই, এটা আমাদের করতে হবে বাংলাদেশে। দেখো তুমি যদি এটাতে দায়িত্ব নাও, আমরা পুরো সাপোর্ট দেবো তোমাকে। তারপরে সব বাংলাদেশে আমার বন্ধু বান্ধব যারা আছে, ডাক্তার, বিশেষ করে উনি এবং আরও কিছু হয়ে আমি তো চেষ্টা করলাম এই দেশে এই সাবজেক্টটা করার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, সমস্ত ইউনিভার্সিটি ঘুরেছি, ঘুরে ঘুরে বলছি এটা করতে হবে। কিন্তু আপনারা জানেন যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে করা কত কঠিন। এখনও পাবলিক ইউনিভার্সিটিতে হয়নি, এখনও একটা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হয়নি এটা, যার জন্য এটা এখন সরকারের কাছে পৌঁছেনি। কিন্তু আমরা সেই সময় 95-96-এর দিকে এই দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আরম্ভ হয়েছে। অনেকে বললো তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও, তাদের ডিসিশন মেকিং অতি সহজ হয়, তো সেখানে তুমি গেলে এটা করতে পারবে। তখন আমরা 3টা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমি আমার জার্মান ফ্রেন্ডসদের নিয়ে, জার্মান প্রফেসরদের নিয়ে। এখানে একটা হচ্ছে গণ ইউনিভার্সিটি, একটা ইউআই, আর একটা মনে হয় নর্থ সাউথ, আমার ঠিক খেয়াল নাই। তো সব কন্ডিশনে আমরা দেখলাম যে গণ ইউনিভার্সিটিতে এটা ভালো হবে, কারণ এর আশেপাশে অ্যাটমিক এনার্জি সেন্টার আছে এবং এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। তার বেসিক সাবজেক্টগুলো পড়াতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে, এখান থেকে আমরা টিচার নিতে পারবো, এত টিচার জার্মানি থেকে আনতে হবে না। তখন আমরা গণ ইউনিভার্সিটিতে এটা আরম্ভ করলাম 2000 সালে। এখানে আপনার নাম সবাই জানেন, জাফরুল্লাহ চৌধুরী। উনি আমাকে প্রথমে বললেন যে আপনাকে এটা করতে আমি দেবো কালই, কিন্তু আমাকে হাইডেলবার্গ ইউনিভার্সিটির সঙ্গে আমার ইউনিভার্সিটির একটা কোঅপারেশন করে দিতে হবে। আমি বললাম যে হিমালয় সমূহ একটা আকাঙ্ক্ষা আপনার, এটা কেউ করা কি সম্ভব? তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা এটা করতে পেরেছি এবং এই দেশে মাস্টার এবং ব্যাচেলার করার সাবজেক্ট আমরা গড়তে করতে পেরেছি। এবং বাংলাদেশে প্রায় এখন বোধহয় 200 থেকে 500-র মতো আমাদের ছেলে পেলে এই দেশের প্রত্যেকটা ক্যান্সার ইনস্টিটিউটে ওই মেডিকেল ফিক্সের পদে আমাদেরই ছেলে মেয়ে এখানে কাজ করছেন। এবং সবার অজান্তে আমি বলবো একটা রিভলিউশন এই দেশে হয়ে গেছে এবং এটা এখনও মনে হয় সরকারের কাছে পৌঁছেনি। তা না পৌঁছার কোনো কারণ, আমি এই দেশে এভাবে রেগুলার থাকি না, আমার কোনো এখানে ডাইরেক্ট কোনো পজিশনও ছিল না, যার জন্য এটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। কিন্তু এই কাজটা কিন্তু হচ্ছে বাংলাদেশে, এবং এই কাজটাকে করতে গিয়ে আমরা জানতে পারলাম যে মেডিকেল ফিজিক্স সাবজেক্ট করলে হবে না, শুধু এদের ট্রেনিংয়ের দরকার। এবং সেই চিন্তার থেকে আমাদের আলো ভবন ট্রাস্ট করা, যে আমি বললাম যেখানে ট্রেনিং সেন্টার আমাদের করতে হবে যাতে স্পেশালাইজড করা যায় এবং ডাক্তারদের ট্রেনিং দেওয়া যায়। এবং সেই কাজ করতেছে আমরা আলো ভবন। তো একটা ট্রাস্ট করতে গেলে তো শুধু একটা সাবজেক্ট খালি মেডিকেল ফিজিক্স করলে তো হবে না, এর সঙ্গে আমরা শিক্ষা এবং নবায়নযুক্ত, ম্যাডাম যে বললেন, নবায়নযুক্ত শক্তিও আমরা সেটা লাগিয়ে দিয়েছি এবং আমাদের কর্মকাণ্ড উনি দেখাবেন। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি যে কথাটা মেসেজটা এখানে দিতে চাচ্ছি যে মেডিসিনের বা ক্যান্সারের যে চারটা যে স্টেজ, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা হচ্ছে থেরাপি, একটা রিহ্যাবিলিটেশন। আমরা কোনো হসপিটালও করতে যাব না বা সে করার সম্ভাবনা আমাদের কাছে নেই, আমাদের তো টাকা পয়সাও নেই, এই হসপিটালগুলো আছে। কিন্তু আমরা যেটা করতে পারি যে আমরা এই যে স্ক্রিনিং এবং প্রতিরোধ, প্রিভেনশন, এবং এই কাজটা করতে গিয়ে আমরা আমাদের সমস্ত শক্তি এখানে ব্যবহার করছি। ম্যাডাম বললেন যে এটা ইউআইইউ, আমার নিজের এটা কোনো কথা নয়, 70% পেশেন্টকে আমরা ক্যান্সার পেশেন্টকে কমাই দিতে পারবো। যে দেশে ইন্স্যুরেন্স নাই সেই দেশে এর স্যার কোনো অল্টারনেটিভ নেই। অনেকে আবার ভুল বোঝেন, বলে স্যার আপনি তো জার্মানি থাকেন, আপনার ক্যান্সার হলে তো আপনার অজস্র পয়সা, আপনি তো চিকিৎসা করতে পারেন না। যদি জার্মানিতেও আমার ক্যান্সার হয় আমাকেও অ্যাপার্টমেন্ট বেচতে হবে, কিন্তু কি জন্য আমাকে অ্যাপার্টমেন্ট বেচতে হচ্ছে না? এখানে ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্সের জন্যই আমার চিকিৎসা হয়। কিন্তু ওখানে একটা চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা হিউজ ব্যাপার।
তো সেই জন্য আমাদের যে সমস্ত দেশে ইন্স্যুরেন্স নেয় সেখানে এই প্রিভেনশন এবং স্ক্রিনিং ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। তা আমরা এই জায়গাতেই আমরা এই দেশে সিরিয়াসভাবে কাজ করতে চাই এবং আগামীতেও এটাই আমাদের মেন জায়গা। আর দ্বিতীয় যে জায়গা করি যে কতগুলো ক্যান্সার আছে যেখানে স্ক্রিনিংয়ে করা যায় না, এখানে প্রিভেনশন করা যায় না। আপনি ওভারিয়ান ক্যান্সার যদি ধরেন, আপনি প্যানক্রিয়াস ধরেন, এগুলো কিন্তু প্রিভেনশন করা যায় না, এখন অন্তত করা যায় না। এই সমস্ত ক্যান্সারের তো অবশ্যই চিকিৎসা করতে হবে। তো এখন যারা চিকিৎসক বা যারা মেডিকেল ফিজিস্ট, আমি একটা স্মার্টফোন কিনলাম, কিন্তু যদি আমি এটাকে শুধু টেলিফোন হিসাবে আর যদি হোয়াটসঅ্যাপ হিসাবে ব্যবহার করি তাহলে আমার অনেক দামের এটা হলো, অথচ আমি এর মেন ফাংশনগুলো জানি না। তো ম্যাডাম যেটা বললেন, এই দেশে কিন্তু মেশিনগুলো অপর্যাপ্ত হলেও যে মেশিনগুলো আছে, এই মেশিন দিয়েই যদি সত্যিকারভাবে ট্রেনিং দেওয়া হয় এবং আমরা ডিভোটেড হই, অনেক মানুষের লাভ হবে। সেই জন্যে আমরা এটা বলতেছি যে আমরা যারা এই ক্যান্সারের সাথে সম্পর্কিত চিকিৎসক এদের ট্রেনিং দিয়ে দেব এবং এটাই আমাদের কাজ। একটা হচ্ছে যে প্রিভেনশন করে পেশেন্টের সংখ্যা কমানো, আর ক্যান্সার হয়ে গেলে এদেরও চিকিৎসার দরকার, সেই জন্যে এদেরকে আমরা ট্রেনিং দেব। এটাই আমাদের এখন মেন মিশন এবং এই কাজটা এত সহজ নয়। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আমরা করেছি, আপনাদের সহায়তা লাগবে বা অনেকে এইভাবে আগে আসবেন যারা আরও নিজেও করতে পারবেন, সেটাই আমাদের এখানে মেন কাজটা হচ্ছে আর কি। আর আলোকগুলো অন্যান্য কাজ দেখাই দিলেন, অনেক সময় নিয়েছে, আমার বেশি কথা বলতে। আমি শুধু বাংলাদেশের নয়, আমি একটা গ্লোবালভাবেও কাজটা করি, আফ্রিকাতেও যাই, সেখানেও অ্যাডভাইসার। আমরা যেমন মেডিকেল ফিজিক্সের সার্টিফিকেশন কোর্স নাই ইন ডেভেলপিং কান্ট্রিতে, সেখানেও আমি একটা সংস্থার সঙ্গে আমি চেয়ারম্যান, যাতে এই সমস্ত সাবজেক্ট হয়। তো মেইন কথা হচ্ছে আমি আমার 50 বছরের জার্মানির অভিজ্ঞতা থেকে যেটা শিখেছি সেটাই আমি এখন আগেও দিয়েছি, এখন বিভিন্ন জায়গাতে আমি দিতে চাই এবং এতে আপনাদের সহায়তা লাগবে। এবং এই সহায়তা আমাদের কোনো অল্টারনেটিভ নেই, আমাদের স্ক্রিনিং এবং প্রিভেনশনের স্ট্রাকচার গঠন করতেই হবে। অনেকে বলে যে প্রিভেনশন ক্যান্সার চিকিৎসা মানুষে আগে আসে না কেন? কারণ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে ডায়াগনস্টিক এবং থেরাপিতেই আমাদের ম্যাক্সিমাম ইনকাম হয়। আমি ডায়াগনোস করলে সেখানে বেতন আসে, থেরাপি করলে। কিন্তু আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার দাঁতের ডাক্তারের কাছে আমাকে 3 মাস পর পর যেতে হয়। আমি যদি 3 মাস পর পর জার্মানিতে না যাই তাহলে আমার ইন্স্যুরেন্স বেড়ে যাবে। অথচ দেখে যে একবার আমি যাইনি, তাহলে আমার ইন্স্যুরেন্স টাকা বেড়ে যাবে। তাহলে আপনি বলবেন যে আপনি যাচ্ছেন না, এটা তো ওদের তো চিকিৎসা কম করতে হচ্ছে, তাহলে টাকা বাড়বে কেন? এটা তো কমা উচিত ছিল না। যদি আমার সিরিয়াসভাবে কোনো অসুখ হয়, আমার যে ইমপ্ল্যান্ট লাগে, তখন দীর্ঘমেয়াদীতে তাদের আরও বেশি ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়। এই জন্য তারা প্রিভেনশনই বলতেছে, তুমি বারবার যাও, সেইভাবে হয়। তার মানে আমরা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে মডিফাইড করতে পারি এবং করতেও হবে আগামীতে। শুধু ডায়াগনস্টিক আর থেরাপিতে শুধু আমরা ইনকাম করবো তা না, আমাদের প্রিভেনশন এবং রিহ্যাবিলিটেশনেও আমাদের করতে হবে। এরকম চিন্তা ধীরে ধীরে আসবে এবং আমাদের করতেই হবে। তো ঘুরে ফিরে একটাই কথা যে আমাদের প্রিভেনশন এবং স্ক্রিনিং এটা বাড়াতে হবে, এটাই ভবিষ্যৎ। এবং এর দ্বারাই শুধু আমরা সব মানুষের দ্বারাই বুঝতে পারবো, বিশেষ করে গরিব মানুষ যাদের ক্যান্সারের চিকিৎসার জন্য কোনো রকম আমাদের দেশের পসিবিলিটি নাই। তো সর্বশেষে আমি আবার বাংলা একাডেমিকে অনেক ধন্যবাদ। আমার একটা স্বপ্ন ছিল, আমি ম্যাডামকে বলেছি যে আমরা যত জায়গায় করে থাকি, আমরা সায়েন্স একাডেমিতে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলা একাডেমিতে আমাদের একটা করা দরকার এবং সেটাই আমরা করতে পেরেছি। এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ এবং আমি বাংলা একাডেমির শুভকামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর গোলাম আবু জাকরিয়া স্যারকে তার মূল্যবান আলোচনার জন্য। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।